বন্ধুরা, যদি কোনো মানুষ নিজের কাজ পুরো সততার সঙ্গে করে থাকে তাহলে তাকে সফল হতে পৃথিবীর কোনো শক্তি থামাতে পারবে না। কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে কাস্টিং ডিরেক্টর রমন নিজের কাজকে সততার সব সীমা পার করে সেটাকে নিজের যৌন ক্ষুধা পুরো করার উপায় করে নিয়েছিল। স্যার সন্দীপ, পুরো একটা উইক কেটে গেল, কিন্তু এখনো অবধি আমরা বর্মা স্যারের হরর ফিল্মের হিরোইন খুঁজে পেলাম না। যদি এভাবেই চলতে থাকে না তাহলে এই কাজটা আমাদের হাত থেকে যেতে বেশি দেরি লাগবে না। বস, এই আগের প্রোফাইল দেখে নাও, সব কটা মেয়ে একের অপরের থেকে বেশি সুন্দরী। তুইও না বোকার মতো কথা বলিস। আরে রাকেশ ছাবড়া, সৌমিজি এমনি এমনি কাস্টিং ডিরেক্টর হয়ে যায়নি রে, পরিশ্রম করেছে তারা। তাহলে আই থিঙ্ক স্যার আমাদের একটা ওপেন অডিশন রাখা উচিত। আমার পুরো বিশ্বাস যে কোনো না কোনো নতুন চেহারায় আমাদের হিরোইন অবশ্যই পেয়ে যাব। তুমি ঠিক বলছো। একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়াতে অডিশনের সব ডিটেলস আপলোড করে দাও, কিন্তু অ্যাড্রেস এখানকার নয়, মাড আইল্যান্ডের অফিসে রেখেও। ওই জায়গাটা আমার জন্য খুব লাকি, আমার ক্যারিয়ারের শুরু ওখান থেকেই শুরু হয়েছিল। তুই তাড়াতাড়ি এই কাজ শেষ করে নে, আমাদের তাড়াতাড়ি ওখানে যাওয়ার জন্য বেরোতে হবে। ওকে বস। রমন আর সন্দীপ মাড আইল্যান্ডের অফিসে পৌঁছে অডিশনে সেট আপ করার কাজে লেগে পড়ে। কাজ শেষ করতে করতে ওদের রাত হয়ে গেল, আর রাত হওয়া মাত্রই দুজন গুরু আর চেলা মদ খাওয়ার জন্য বসে পড়ল। রমন স্যার, আমার মা বলে যে আপনি আমাকে মদ খাওয়া শিখিয়ে আমাকে খারাপ করে দিয়েছেন। তাহলে ঠিক আছে, আজকের পর তুই শুধু দুধ খেয়ে নিবি। আরে এত রাতে কে এসেছে? যা দেখ তো। আগে বলুন। স্যার, আমি ওই ফেসবুকে অডিশনের মেসেজ দেখেছিলাম, 12টার অডিশন, সেই জন্যই এসেছি। আরে বাবা, অডিশনের টাইম রাত 12টার ছিল না, সকাল 12টার সময় হবে। আপনি সকালে আসুন 12টার সময়। দেখুন স্যার, যদি আপনি এখনই আমার অডিশন নিয়ে নেন তাহলে খুব ভালো হবে। আমি অনেক দূর থেকে এসেছি। কত দূর থেকে? নরক থেকে এসেছো নাকি? এরকমটাই ভেবে নিতে পারেন, কিন্তু স্যার প্লিজ অডিশন এখনই নিয়ে নিন না। সন্দীপ স্যার যখন এত রিকোয়েস্ট করছে তাই নিয়ে নেওয়া হোক অডিশন। তুই চল, ক্যামেরা লাইটস অন কর। স্যার এখন এটা কি করে পসিবল? আরে কেন পসিবল নয়? সন্দীপ স্যার, যদি ইচ্ছে থাকে তাহলে সব পসিবল। আপনি এমনিতেও সব কিছু ম্যানেজ করে নেন। আপনি আমার নাম কি করে জানলেন? ব্যাস এমনিই জেনে গেছি। এক্ষুনি আপনি বললেন না যে আপনি নরক থেকে এসেছেন, তাই নরক থেকে যারা আসে তারা সব কিছু জানে, নাম, জন্ম। এইভাবে ঘুরে নাক দেখানোর বদলে তুমি সোজা সোজা বলো যে তুমি আমার নাম কি করে জানতে পারলে, না হলে চলে যাও এখান থেকে। আরে শুনে নিয়েছে হবে আমার মুখ থেকেই তোর নাম, অযথা কেন ইস্যু বানাচ্ছিস? আর্টিস্টের একটু রেসপেক্ট করতে শেখ। চল এবার অডিশনের ব্যবস্থা কর। খারাপ যখন শরীরে রক্ত হয়ে দৌড়তে লাগে তখন মানুষ শয়তান হয়ে যায়। এমনই অবস্থা রমনের ছিল। মাঝ রাতে ছোট কাপড় পরে একটা মেয়ে অডিশন দিতে কি এসেছে, যৌন ক্ষুধা ওর চোখ থেকে পড়তে শুরু করলো। রমন সঙ্গে তার লাভ ওঠানোর মন মানিয়ে ফেলেছিল, কিন্তু ও কি জানতো যে এই অডিশন ওর জীবনের শেষ অডিশন হতে চলেছে। দেখো, তোমাকে এখন আমার 3 অবধি গোনার সাথে সাথে এই ক্যামেরার দিকে পুরো রাগের ভাবে দেখতে হবে, এমন ভাবে যেমন ভাবে কোনো ডাইনি নিজের শিকারকে দেখে। সো 1 2 3 অ্যান্ড অ্যাকশন। এবার তুই জ্যান্ত বাঁচবি না। প্রত্যেকটা পাপ মানুষের সামনে ঘুরে ফিরে আসে। আরে বাহ, ডায়লগ না পাওয়া সত্ত্বেও
এত রিয়েলিস্টিক ডায়লগও বলে দিলে, খুব ভালো। থ্যাংক ইউ স্যার। এটাকেই রিয়েলিস্টিক অ্যাক্টিং বলা হয়, বড় বড় হিরোইনরাও করতে পারে না। মাইন্ড ব্লোয়িং। সন্দীপ, কাল অডিশন ক্যান্সেল করে দে, এখন আর অডিশন নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, আর হ্যাঁ, ডাইরেক্টর বর্মাকে কল করে বলে দে যে তার হিরোইন খুঁজে পেয়ে গেছি। কি নাম জানো তোমার? আগে সঙ্গীতা। সঙ্গীতা সঙ্গীতা সঙ্গীতা। স্যার, কোথায় হারিয়ে গেলেন? না কিছু না, তোমার নাম শুনে কিছু কথা মনে পড়ে গেছিল। সন্দীপ, তোর কি মনে হয়, কেমন লাগলো? ভালো অডিশন ছিল স্যার, আমার খারাপ বিহেভিয়ারের জন্য ভেরি সরি সঙ্গীতা ম্যাম। ইটস ওকে। এখন সরি ওয়ারি যদি হয়ে যায় তাহলে এবার অডিশনটাও চেক করে নেই। বস, ব্যাটারি ডাউন হয়ে গেছে। ইটস ওকে, ব্যাটারি চেঞ্জ করে নে। সরি স্যার, আমি তাড়াহুড়োতে ব্যাটারির অন্য সেট আনতেই ভুলে গেছি। স্যার প্লিজ দয়া করে রেগে যাবেন না, আমি এক্ষুনি লোখনওয়ালা অফিসে গিয়ে নিয়ে আসছি। 1.5-2 ঘন্টার মধ্যে ফিরে চলে আসবো স্যার, তারপর অডিশন চেক করে এনাকে পাঠিয়ে দেব। তোর সব সময়ের এই নাটক। আগামী সুপারস্টারের এক একটা মিনিট খুব দামি হয়, বুঝতে পারলি? যা তাড়াতাড়ি নিয়ে আয়। আমরা মনে করি যে সময় পেরিয়ে যায়, সেটা পেরিয়ে যায় আর কখনো ফিরে আসবে না, কিন্তু এরকমটা মোটেই হয় না। সময় এমন একটা চাষের নাম যেটা প্রত্যেক পেরোনোর সময় আমরা নিজেদের হাতে জমিতে পুঁতে থাকি, আর একটা সময় পর নিজের কর্মের ফসল আমাদেরকে নিজেকেই কাটতে হয়। আজকে রমনের কর্মের ফসল কাটার সময় এসে গেছিল। অ্যাকচুয়ালি মুভিতে তোমার ক্যারেক্টার খুবই বোল্ড আর স্ট্রং। এই হরর মুভিতে হিরোইন নিজের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে, একটু এক্সপোজও করতে হবে। আপনার কোনো প্রবলেম নেই তো? না স্যার, আমার কোনো প্রবলেম নেই। আজকাল তো এইসব কমন ব্যাপার। যদি কোনো কম্প্রোমাইজ করতে হয় তখন? চিন্তা করো না রমন, আমি কম্প্রোমাইজ করার জন্য তৈরি আছি। শুধু একবার বলে দাও যে গতবারের মতো এইবার আমাকে ইউজ করার পর তুমি আমাকে মারবে না। কে তুমি? বললাম তো, আমার নাম সঙ্গীতা, সেই সঙ্গীতা যাকে তোমরা এই বাংলোতেই জ্যান্ত পুঁতে দিয়েছিলে। এসব কি আর কি করছো? ক্যারেক্টার থেকে বাইরে এসো সঙ্গীতা। অনেক বছর ধরে, কবে থেকে পালন করছি আমি এই ক্যারেক্টারকে স্যার। এত সহজে কি করে বাইরে চলে আসবো? এটাই তো আমার আসল ক্যারেক্টার। আরে আরে আরে, তোমার চেহারায় কি হয়ে যাচ্ছে? আরে সেরকমই হয়ে যাচ্ছে যেমনটা তুই করেছিলি এখানেই, এই জায়গাতেই। তুই আমাকে জ্যান্ত পুঁতে দিয়েছিলি না? এখন আমি তোকে এখানে পুঁতে দেব। এখানে একা থাকতে থাকতে আমি বোর হয়ে গেছি রমন। তুই থাকলে একটু মজা পাবো। না না, এটা হতে পারে না। তুমি তো মরে গেছিলে, তাহলে তুমি এখানে কি করে চলে এলে? যখন প্রতিশোধের রাগ আকাশটাকে চিরে দেয় না রমন, তখন মৃতরাও আবার ফিরে আসে। না সঙ্গীতা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি খুব বড় ভুল করে ফেলেছি, আমার এরকম করা উচিত হয়নি। ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোর মতো লোকের হাতে মরে যে মেয়েরা ডাইনি হয়ে যায়, ওদের কাছে ক্ষমা নয়, মৃত্যু হয়, মৃত্যু। আজকের আমার এই অডিশন তোমার জীবনের শেষ অডিশন ছিল রমন। এখন তুই অডিশন নেওয়ার নাম করে কোনো মেয়ের ধর্ষণ করতে পারবি না। না না, প্লিজ আমাকে মেরো না, প্লিজ আমাকে মেরো না। জীবনে একটা কথা সবসময় মনে রেখো বন্ধুরা,
খারাপ কর্মের যে বীজ আমরা পুঁতে থাকি তার ফসল এই জন্মেই আমাদের কেটে যেতে হয়। সন্দীপ এই খারাপ কাজ থেকে দূর ছিল, সেই জন্য বেঁচে গেছে। কিন্তু আপনারা ভুলেও কোনো মেয়েকে ধর্ষণ করবেন না, আর না ধর্ষণ হতে দেখবেন, নইলে সঙ্গীতা আজও এখানেই আছে আমাদের সবার মাঝে। আমাদের আজকের গল্পের মূল হল দরকারের চেয়ে বেশি উচ্চাকাঙ্ক্ষা, কিছু করে দেখানোর, কিছু প্রাপ্ত করার আকাঙ্ক্ষা। পৃথিবীতে জন্মানো প্রায় প্রত্যেক প্রাণীদের বুকে এই অনুভব ঝড় নিয়ে আসে। ভালো রাস্তা দিয়ে হেঁটে কেউ নিজের এই উচ্চাকাঙ্ক্ষা পুরো করে তো এমন সফল ব্যক্তির এই পৃথিবীতে কোনো তুলনা হয় না। কিন্তু যদি নিজের উচ্চাকাঙ্ক্ষাকে পাওয়ার জন্য কেউ রক্ত পাওয়ার স্থিতিতে এসে যায়, তখন এমন ব্যক্তির অন্ত খুব ভয়ঙ্কর হয়। তোমার কি মনে হচ্ছে বস আমাদের দুজনকে একসাথে কেন রেখে পাঠিয়েছে? চিন্তা কেন করছো ভাই, তার কাছেই তো যাচ্ছি নাকি, এক্ষুনি জানা হয়ে যাবে। আর বলো রাজু, কেমন আছো? বাড়িতে সব ঠিক? আজ্ঞে সাহেব, সব ঠিক আছে। তুমিও না রাকেশ, কতবার বুঝিয়েছিলাম তোমাকে আমি যে পিয়ন, লিফটম্যান, হাউসকিপিং ওয়ালাদের সঙ্গে কথা বলবে না, আমাদের স্ট্যান্ডার্ডের সঙ্গে এসব ম্যাচ করে না। ও আর আমি, আমরা দুজনেই মানুষ সমর, আর আমরা দুজনেই নিজের নিজের কাজ করছি, সেই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের আদর সম্মান করা উচিত। আদর সম্মান? তোমার ভাষা তো দেখো, গ্রামের কোনো মূর্খের মতো মনে হচ্ছে। আগে বস, আপনি ডেকে পাঠিয়েছিলেন? ইয়েস ইয়েস মাই বয়, কাম ইন, ভেতরে চলে এসো। সমর এসেছো তো? ইয়েস ইয়েস স্যার, আই এম অলসো ইন স্যার। গুড, চলে এসো, বসো। কি হয়েছে স্যার, আজ আপনাকে দেখে একটু সিরিয়াস মনে হচ্ছে? জীবনে কখনো কখনো কিছু সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন হয়ে যায়, আর আমিও সেই কঠিন সময়টা কাটাচ্ছি, সেই জন্যই তোমাকে আমি একটু সিরিয়াস মনে হচ্ছি। যাই হোক, আজ আমি এই কোম্পানির দায়িত্ব থেকে ফ্রি হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আর এই অল্প সময়ের মধ্যেই তোমরা দুজন এই কোম্পানির জন্য অনেক কিছু করেছো। সেই জন্য কোনো নতুন লোককে হায়ার করার জায়গায় ভাবলাম তোমাদের মধ্যে কোনো একজনকে কোম্পানির সিইও বানিয়ে দিই। কিন্তু তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে বাছাটা আমার জন্য খুব মুশকিল ছিল, কিন্তু কোনো একজনেরই বাছাই করাটা দরকারও ছিল। মনে হচ্ছে ভগবান প্রার্থনা শুনে নিয়েছে। আমি বয়স আর অনুভব দুটোর দিক দিয়ে রাকেশের চেয়ে বড়, আমি সিইও হব। কাল নতুন সিইও পদের অফিসিয়াল ইনফরমেশন সব জায়গায় দিয়ে দেওয়া হবে, তাই কাল থেকে বলরাজ গ্রুপ অফ ইনফরমেশন টেকনোলজির নতুন সিইও হবে রাকেশ। এত বছর এই কোম্পানিকে যে পজিশন পাওয়ার জন্য দিয়েছিলাম, সেটা এত সহজে অন্যের হাতে যেতে দিতে পারি না আমি, তাতে আমাকে রাকেশের প্রাণে নিয়ে নিতে হোক না কেন। কংগ্রাচুলেশনস সিইও স্যার। আরে কি ভাই, তাছাড়া যদি সত্যি বলি, এই পোস্ট আমার নয়, তোমার পাওয়া উচিত ছিল। তাহলে পোস্ট আমাকে দিয়ে দাও। আরে মজা করছি, চলো সেলিব্রেট করি, আজকের পার্টি আমার তরফ থেকে। আরে কিন্তু এভাবে হঠাৎ, আর আমার গাড়ি? আজকাল লাইফে অনেক কিছু হঠাৎ করেই হয়ে যাচ্ছে। তুমি সিইও তো হঠাৎ করেই হয়ে গেলে, তাহলে এই পার্টি হঠাৎ কেন হতে পারে না? আজকে শুধু তুমি আর আমি আর আমার ইয়ট, যেমনটা বন্ধুর ইচ্ছে। চলো।
ইউনোস আমার যেমন উথাল পাথাল সমুদ্রে আজকে হচ্ছে, ঠিক সেরকমই উথাল পাথাল আমার মনের মধ্যে হচ্ছে। এই পজিশনে তো আমার পৌঁছানোরই কথা ছিল, কিন্তু এই সব এত তাড়াতাড়ি হয়ে যাবে ভেবে দেখিনি ভাই। সময়টা আমার ভাগ্যটাই বদলে দিল ইয়ার, আর আমার ভাগ্যটা পাল্টে দিল। এই সব যে তুই পেয়ে গেলি না রাকেশ, সেসব আমার ভাগ্যে ছিল। তুই আমার থেকে আমার ভাগ্য কেড়ে নিয়েছিস। সমর, তুমি কি বলতে চাইছো? এখন আমি কিছু বলতে চাই না রাকেশ, শুধু করতে চাই, আর আমি সেটা করেই ছাড়ব। সমর, তুমি একটু অদ্ভুত রিঅ্যাক্ট করছো। আমার মনে হয় আমাদের এখান থেকে যাওয়া দরকার। আমরা নয়, শুধু তুমি যাবে এই পৃথিবী থেকে দূরে, চিরকালের জন্য। এসব কি জাদা বলছো সমর? তোমার এই বেকার জোকটা ঝেলতে পারছি না আর। ফিরে চলো। ইন্টারন্যাশনাল কম্পিটিশনে সেকেন্ড পজিশনে এসেছিল আমার। সমরের অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা রাকেশের খুশি কেড়ে তো নিলই, সেখানেই ওকে মেরে ও জমদূত হয়ে গেল। প্রত্যেক জনের সাথে ভদ্র ব্যবহার করা রাকেশের মৃত্যু এভাবেও হতে পারে, এটা অন্য কেউ তো দূর, রাকেশ নিজেও কখনো ভেবে দেখেনি। ও এখন মরে গেছিল। সব জায়গায় খুঁজে নিয়েছি স্যার, রাকেশের ব্যাপারে কোথাও কিছু জানা যাচ্ছে না। মনে হচ্ছে সিওর পোস্টের কথা জানতে পেরেই ও নিজের আসল রংটা দেখাতে শুরু করে দিয়েছে। কোথাও কোনো 5 স্টার হোটেলের রুমে পড়ে আছে হয়তো, মদ খেয়ে। যাই হোক, সময় হয়তো এটাই চেয়েছিল যে সিইও যেন রাকেশ নয়, তুমি হও। আর ইউ শিওর স্যার? আমার সিদ্ধান্তে তোমার কোনো সন্দেহ আছে? নো নো স্যার, একদম না। আমি শুধু বলছিলাম যে কাল অবধি ওয়েট করে নেওয়া যেত। সময় আর বিজনেস কারোর জন্য থামে না সমর। অ্যানাউন্সমেন্টটা কালকে ঠিক করে দাও আর কাজে লেগে পড়ো। আগে স্যার। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম পূর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুখ্য মহামৃতাৎ। ওম। প্রভুর ইচ্ছে নিয়ে এসেছে, প্রভু নিয়ে এসেছে তোকে আমার কাছে। সেও ন্যায় চাইছে, তুইও ন্যায় চাইছিস, পেয়ে যাবি, ন্যায় পেয়ে যাবি। ওম ভট। ওম হ্রিম ক্লিম চামুণ্ডায় ভিচ্চে। ওম ভট। ওম হ্রিম ক্লিম চামুণ্ডায় ভিচ্চে। ওম ভট। যাও বালক, ন্যায় করো। ন্যায় পাওয়ার পরেই আবার নিজের দুনিয়ায় চলে যেও। দেখ জনি, আজ আমার প্রমোশন ডে। সবকিছু খুব ভালো করে হওয়া চাই, কিছু অ্যাভারেজ যেন না হয়, বুঝতে পেরেছিস? সিইও পদের অ্যানাউন্সমেন্ট, এটা সিইও পদের। হ্যাঁ ঠিক আছে, রাখ। রাকেশ, ও এখানে কি করে আসতে পারে? না, এটা হতে পারে না, এটা হতে পারে না।
অবাক হলে যে আমি এখানে কি করে এসে গেলাম? হ্যাঁ হ্যাঁ, তুই তো মরে গেছিলি। মরা মারার অধিকার তো তোর কাছে নেই, উপরওয়ালার কাছে থাকে। সেই উপরওয়ালা আমাকে বলেছে যে শুধু আমারই সময় পুরো হয়নি, আমার বন্ধু রূপে শত্রুরও সময় পুরো হয়ে গেছে, যে তোকে নিজের স্বার্থের আর উচ্চাকাঙ্ক্ষার জন্য মেরে দিয়েছে। আমার পরিবারের ব্যাপারে একবারও ভাবলি না। রাকেশ, রাকেশ, দেখ দেখ, আমি তোর সঙ্গে ভুল করেছি। কারণ কারণ আমি একটা খারাপ মানুষ ভাই, কিন্তু তুই তো ভালো মানুষ, তাই না? তুই খুব ভালো মানুষ। আমি তোর পরিবারের কথা ভাবিনি, কিন্তু তুই আমার পরিবারের কথা ভাব। ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে। আমি ক্ষমা করতে ফিরে আসিনি, তোকে সাথে নিয়ে যেতে এসেছি। চল। না, এটা হতে পারে না। আমি কোথাও যাব না। আমি সিও হয়ে গেছি, আমি কোথাও যাব না। কোথায় পালাবি? ঘরে পুষে রাখা সাপ। তোর ফনাটা কুচলে দিতেই তো আমি এখানে এসেছি। লোভ, ঈর্ষা আর স্বার্থে ভরা সমস্ত উচ্চাকাঙ্ক্ষা সব সময় খারাপ হয়। এরকম উচ্চাকাঙ্ক্ষার কারণে প্রায় রক্তের নদী বয়ে থাকে। যদি আপনারও মনের ভেতর সাম দাম দণ্ডভেদের নীতি আপন করে আগে এগোনোর উচ্চাকাঙ্ক্ষা থাকে, তাহলে সেটা ত্যাগ করুন, না হলে অঘোরই যে কোনো সময় ন্যায় করাতে পারে। শুনছো, বিজয় শরীর এখন কেমন আছে? ওর জ্বরটা কি একটু কমলো নাকি? বিজয়ের বাবা, ওর জ্বর কিছুতেই কমছে না, সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। বৌমা, তুমি বিজয়কে সময় মতো খাবার আর ওষুধ দিয়েছিলে তো? হ্যাঁ বাবা, আমি ঠিক সময়ে খাবার আর ওষুধ দুটোই দিয়ে দিয়েছিলাম। বিয়ের আগে তো ওর সবই ঠিক ছিল, কিন্তু বিয়ের পরেই কে জানে কি হলো আমার ছেলের। সারাক্ষণ শরীর অসুস্থ থাকে। এর আগে তো কখনো এটা হয়নি। এটা তুমি একদম ঠিকই বলেছ। আমাদের বিজয়ের তো ছোটখাটো অসুখই মাত্র করতো, আর ডাক্তার দেখিয়ে ওষুধ খেলে সেটা দুদিনে ঠিকও হয়ে যেত। এবার তো কিছুতে বুঝতেই পারছি না কোনো ওষুধ ওর উপর কাজ করছে না কেন। আমাদের ছেলেটাকে কত জায়গায় দেখালাম বলতো, বড় বড় ডাক্তার দিয়ে ওকে পরীক্ষা করানো হলো, কিন্তু জানি না আমাদের ছেলেটার কি এমন অসুখ করলো কে জানে, যে ও কিছুতে ঠিক হওয়ার নামই নিচ্ছে না। যাকে, তুমি চিন্তা করো না, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। আমার মনে হচ্ছে বিয়ের পরে কোনো অশুভ নজর পড়েছে আমার ছেলের ওপর। যদি সেটাই হয়, তাহলে যে খারাপ নজর দিয়েছে আমার ছেলের ওপর, তার শরীরে পোকা পড়ুক, ওর বংশ শেষ হয়ে যাক। বিন্দু, শান্ত হও। এইভাবে রাগ করলে তোমার শরীরটা খারাপ হবে। তোমার বিপি অলরেডি বেড়ে আছে। আমার বিপি বাড়ুক বা কমুক, আমার কোনো চিন্তা নেই। আমার শুধু আমার ছেলের চিন্তা। তুমি একটা কাজ করো, গুরুদেবকে ফোন করে এখানে ডাকো। উনি আমার ছেলেকে ঠিক করতে পারবেন। প্রণাম গুরুদেব। কি আর বলবো গুরুদেব, শুধু জেনে রাখুন চারদিকে নানা ঝামেলায় জড়িয়ে আছি। আমাদের ছেলেটার শরীরটা বড্ড খারাপ হয়েছে। যদি দয়া করে আপনি আমাদের বাড়িতে আসেন, তাহলে একটু আশা পাই। আগে আগে গুরুদেব, প্রণাম। গুরুদেব কি বললেন? গুরুদেব আমাদের প্রতিবেশীর বাড়ি এসেছেন। কিছুক্ষণের মধ্যে উনি এখানেও আসবেন। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ঈশ্বরের অশেষ কৃপা যে গুরুদেব কাছাকাছি আছেন।
এই অসুখ আমার ছেলেকে একেবারে শেষ করে দিল। মা, কাঁদবেন না, গুরুদেব তো আসছেন, উনি সবকিছু ঠিক করে দেবেন। অলোক নিরঞ্জন, জয় মা কালী কঙ্কালী, তোর কথা যাবে না খালি। অলোক নিরঞ্জন। গুরুদেব, আমার ছেলেকে দেখুন না, কি হয়েছে ওর কে জানে। গুরুদেব, আমি যেদিন থেকে আমার ছেলের বিয়ে দিয়েছি সেদিন থেকে ওর শরীর খুব খারাপ। আমরা সব কিছু করেছি, কিন্তু আমার ছেলে সুস্থ হচ্ছে না। আর ভয় নেই, আমি চলে এসেছি, ও একেবারেই ঠিক হয়ে যাবে। অলোক নিরঞ্জন, জয় মা কালী কঙ্কালী, তোর কথা যাবে না খালি। অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন, জয় মা কালী কঙ্কালী, তোর কথা যাবে না খালি। অসুখের কারণ আর নিবারণ দুটোই পেয়ে গেছি। কারণটা কি গুরুদেব? কারণ তোমার বৌমার মাঙ্গলিক হওয়া। এখন যদি তোমার ছেলেকে একেবারে সুস্থ করতে হয়, তাহলে তোমার বৌমার বিয়ে বটগাছের সাথে দিতে হবে। গুরুদেব, আমি আমার স্বামীর প্রাণ বাঁচানোর জন্য আপনি যা যা বলবেন সব করতে রাজি আছি। ওম মঙ্গলম মঙ্গলম স্বাহা, ওম মঙ্গলম মঙ্গলম স্বাহা। বিয়ে সম্পন্ন হলো। গুরুদেব, এখন আমাদের ছেলে একদম ঠিক হয়ে যাবে তো? অলোক নিরঞ্জন, জয় মা কালী কঙ্কালী, তোর কথা যাবে না খালি। মায়ের কৃপায় তোমাদের সন্তান একেবারেই ঠিক হয়ে গেছে। ওই দেখো। মা, বাবা, দেখো, আমি একেবারে ঠিক হয়ে গেছি, আমি ঠিক হয়ে গেছি। বিজয়, যা বাবা, গুরুদেবের কাছে আশীর্বাদ নে। প্রণাম গুরুদেব। গুরুদেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন। যদি আপনি না থাকতেন তাহলে আমি কখনোই ঠিক হতে পারতাম না। ধন্যবাদ আমাকে নয়, তোমার স্ত্রীকে দাও বাবা, যে কোনো প্রশ্ন না করেই বটগাছকে বিয়ে করতে রাজি হয়ে যায় শুধুমাত্র তোমার জন্য। তোমার ভাগ্যে মাঙ্গলিকের সাথে বিয়ে লেখা ছিল, কিন্তু ওর ভাগ্যে সর্বদা সুখী লেখা ছিল। ওর ভাগ্যের জন্যই তুমি বেঁচেছ। অন্য কোনো মেয়ে হলে তোমার মৃত্যু নিশ্চিত ছিল। সন্ধ্যা, আর কিচ্ছু বলার প্রয়োজন নেই, তুমি সুস্থ হয়ে গেছো, আমার জন্য এটাই যথেষ্ট। আমাদের ছেলে খুব ভাগ্যবান যে সন্ধ্যার মতো এত ভালো বউ পেয়েছে। আর এমন বৌমা পেয়ে আমরাও। আমাদের বিয়ে হয়ে গেছে প্রায় 1 মাস হয়ে গেছে। এখন এই ঘুমটার কি প্রয়োজন? মানছি আমাদের বিয়ে হয়েছে 1 মাস হয়ে গেছে, কিন্তু এটা ভুলে যেও না যে আমরা এখনো পর্যন্ত এক হইনি। কোনো ব্যাপার নয়, আজ আমরা এক হয়ে যাই। বিজয়, বিজয়, এই হঠাৎ করে কি হচ্ছে তোমার? বিজয়, বিজয়, বাঁচাও, আমাকে বাঁচাও। সন্ধ্যা, 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 সন্ধ্যা। হ্যালো, হ্যালো গুরুদেব, যত তাড়াতাড়ি সম্ভব আমার বাড়ি চলে আসুন। বিজয়, বাঁচাও আমাকে। গুরুজি, বাবা, বাঁচান আমাকে, আমাকেও বাঁচাও, বাঁচাও আমাকে। বৌমা, বিন্দু, দেখো আমাদের বৌমাকে। সন্ধ্যা, বাবা, বাঁচান আমাকে। মা, মা, বাঁচান আমাকে।
শুনছো? কিছু একটা করো, নয়তো আমাদের বৌমার সাথে অনর্থ ঘটবে। আমি কিছু করছি কিছু। বাঁচাও বিন্দু, বিন্দু বাঁচাও, আমাকে বাঁচাও। বাঁচাও, বাঁচাও বিন্দু। মা, বাবা, সন্ধ্যা, বাবা বিজয়, আমাদের বাঁচাও। আমাদের বাঁচা বাবা, বাঁচাও আমাদের। তোমরা কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি ছাড়াচ্ছি তোমাদের। মা, বাবা। অলোক নিরঞ্জন, জয় মা কালী কঙ্কালী, তোর কথা যাবে না খালি। অলোক নিরঞ্জন। গুরুদেব, বাঁচান আমাকে, বাঁচান। অলোক নিরঞ্জন, জয় মা কালী কঙ্কালী, তোর কথা যাবে না খালি। ওম হিম ক্রিং ফট স্বাহা। পালিয়ে যা, পালিয়ে যা। সামনে এসো, এসো সামনে। কে তুমি? কি চাইছো কি? কেন তুমি এই বাচ্চাটাকে জ্বালাতন করছো? আজ যখন তুমি ওর বিবাহ এই গাছের সঙ্গে দিচ্ছিলে, তখন আমি এই গাছের মধ্যেই ছিলাম। সেই জন্য ওর বিবাহ আমার সঙ্গেও হয়েছে। এখনো আমারও স্ত্রী। এখন আমি ওকে আমার সঙ্গে করে নিয়ে যাব। আমার সঙ্গে করে নিয়ে যাব। তুই একজন আত্মা, আর তুই যাকে তোর স্ত্রী বলছিস ও একজন মানুষ। তাই এক আত্মার স্ত্রী কখনো মানুষ হতে পারে না। ছেড়ে দে ওকে, ছেড়ে দে। আমি ওর সঙ্গ 7 জন্ম পর্যন্ত ছাড়ব না। আলোক নিরঞ্জন, জয় মা কালী কঙ্কালী, তোর কথা যায় না খালি। ওম হিং ক্রিং ফট ফট স্বাহা। তোমাদের দুজনের কল্যাণ হোক। আমাকে বাঁচানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ গুরুদেব, কিন্তু মার বাবা তো। জীবন আর মৃত্যু সব ওপরওয়ালার হাতে বাবা। সকলের মৃত্যু নিশ্চিত। তোমরা দুজন আগামী দিনের কথা ভাবো। কিন্তু আপনি আবার ফিরে এলেন কি করে গুরুদেব? আসলে তোমাদের সাথে আমার আত্মার মিলন আছে বাবা। তোমাদের অসুবিধের কথা আমি আগেই অনুভব করেছি, তাই আমি ফিরে এসেছি। ভগবান তোমাদের মঙ্গল করুন। আলোক নিরঞ্জন। হে হে ভগবান, এসব কি আরে হলো? মাসিমা, দাঁড়ান, আমি তুলে দিচ্ছি। আরে আরে বাবা, এত কষ্ট করতে হবে না, আমি তুলে আরে নেব। মাসিমা, এতে পরিশ্রমের কি আছে? 1 মিনিটে এইসব কিছু হয়ে যাবে। এই নিন মাসিমা। সত্যি বলবো বাবা, ভগবান তোমায় সঠিক সময়তেই পাঠিয়েছেন। এই বুড়ো বয়সে ঝুঁকে কাজ করতে খুব কষ্ট হয়।
অনেক অনেক ধন্যবাদ তোমায়। আরে এতে ধন্যবাদ জানানোর কিছু নেই মাসিমা। আপনি আমার মায়ের বয়সী মাসিমা, আর মায়ের সেবা করতে পারলে তো পুণ্যই হয়। খুব ভালো কথা বলো তুমি। তোমার নাম কি বাবা? রঘু। আর আমার নাম শকুন্তলা। আচ্ছা বাবা, আসছি। ঈশ্বর তোমার মঙ্গল করুন। যদি কিছু মনে না করেন, আমাকে জিজ্ঞেস করতে পারি যে আপনি কোথায় যাচ্ছেন? এতে মনে করার কি আছে বাবা? আমি এখন আদ্যাপীঠে যাব। ওখানেই আমার বাড়ি। আসুন, আমি আপনাকে ছেড়ে আসছি। আমিও এখন আপনি যেদিকে যাচ্ছেন সেদিকেই যাব। ট্যাক্সি আছে আমার কাছে। আরে তো খুব ভালো কথা। আমি তো চলতেই পারছিলাম না। তবে তুমি তো ট্যাক্সি ড্রাইভারের পোশাক পরে নেই বাবা। মাসিমা, আসলে জামা কাপড়টা নোংরা হয়ে গিয়েছিল, ধোয়ার সময় পাইনি। আসলে একা থাকি তো, বিয়ে হয়নি এখনো পর্যন্ত, সেই জন্য আমি ওই জামা কাপড় পরেই আছি। এই কাছেই রয়েছে আমার ট্যাক্সি, আসুন। ঠিক আছে বাবা, তাহলে চলো। দিন, এই জিনিসগুলো আমাকে দিন। ছেলে বলে ডেকেছেন যখন, ছেলের মতো কাজটাও করতে দিন। মাসিমা, আপনাকে ঠিক কোন জায়গাটায় নামাবো? আনন্দ কলোনিতে ঢুকেই সোজা গিয়ে ডান দিকে ঘুরো বাবা। ওই গলিতেই শেষের বাড়িটা আমার। ৬১০। আচ্ছা মাসিমা। আ, ব্যাস বাবা, এখানেই থামো। এই যে সামনের বাড়িটাই আরে আমার। বাহ মাসিমা, আপনার বাড়িটা তো একেবারে রাজমহলের মতো। বাবা, এই রাজমহলে শুধু দেওয়ালগুলোই মানে? আছে। তোমায় আর কি বলবো, আমি এই বাড়িতে একলাই থাকি। এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আমার সমস্ত আপনজনকে এক এক করে ঈশ্বর তাঁর কাছে ডেকে নিয়েছেন বাবা। কে জানে কবে আমায় ডাকবেন। শুভ শুভ বলুন মাসিমা, ভগবান করুন আপনি অনেক দিন বাঁচুন। এ কথা বলো না বাবা। যতদিন বাঁচার তো বাঁচলাম, এখন তো বাজারে গিয়ে বাজার করাটাই মুশকিল হয়ে যদি তাই যাচ্ছে। হয় তাহলে আমার কথা একবার মনে করবেন। আমি নিয়ে যাব আপনাকে মার্কেটে। এই নিন আমার ফোন নাম্বার। ঠিক আছে বাবা, কত টাকা বিল হলো এ আপনি তোমার? কেমন কথা বলছেন মাসিমা? একদিকে ছেলে বলে ডাকছেন, আবার অন্যদিকে টাকার কথা বলছেন। ছেলে কি মায়ের কাছ থেকে টাকা নেয় নাকি বলুন? ভালো থাকো বাবা, খুব উন্নতি হোক তোমার। হ্যালো, হ্যালো, শিবানী, হ্যালো। শিবানী, শিবানী, বাড়িতে চোর ঢুকেছে। আমার খুব ভয় করছে রে। দরজা খুলুন। শিবানী, কিছু কর মা, কিছু কর। ওরা ভেতরে ঢুকে পড়েছে। আমাদের সঙ্গে চালাকি এখনই দেখাচ্ছি। ও আহ! মারা গেছে ওরা।
সাবধানে কিন্তু, আওয়াজ করবি না, বুড়িটা বাড়িতেই আছে। সেই জন্যই তো এনেছি তোকে এখানে। সাবধানে কাজ কর সবাই, কোনো ভুল যেন না হয়। তোমরা কারা? এই রে, ধর ওকে। ওর হাতেও কিন্তু সোনার বালা রয়েছে, খোল ওটা। দেখো, ছাড়ো আমায়, তোমরা ভুল যেটা করছো। তোর কাছে ভুল রে বুড়ি, সেটা আমাদের কাছে ঠিক। দিল্লি, এনসিআর আর নয়ডাতে চুরি করতে করতে অনেক বছর হয়ে গেছে, কখনো ধরা পড়িনি আজ পর্যন্ত। হ্যাঁ, শুধু একটাই ভুল দ্বিতীয়বার হয়ে গেছে। প্রথম ভুলে আনন্দপুরে থাকা ওই বুড়োটা আর বুড়িটা মরেছিল, আজ তুইও এখানে মরবি। তাহলে ওটা তুই ছিলি, রঘু ট্যাক্সি তুই আমাকে ড্রাইভার? চিনতে পারলি বুড়ি? আজই তো তোর আওয়াজ শুনেছি রে। কবে থেকে তোর জন্য অপেক্ষা করছিলাম। রোজ রোজ রাস্তায় সোনার চুড়ি পরে নাটক করে তোকে টোপ দিচ্ছিলাম আমি। আজ পেয়েছি, তোকে তো ছাড়বো না। তুই আমার মা বাবাকে মেরে ফেলেছিস তো, এবার আমি তোদের সবাইকে মারবো। আহ! 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 এই বুড়ি, তুই আমার বন্ধুদের মেরে ফেললি, ছাড়বো না আমি তোকে। ও! ব্যাস ব্যাস, অনেক হয়েছে সাপে নেউলের এই নাটক। তুই আমাকে এখানে ফাঁদ পেতে ডেকেছিলি না? ফাঁদ পেতে তুই আমাকে ডাকিসনি। আসলে তোর মৃত্যু তোকে এখানে নিয়ে এসেছে, এবার আর তুই বাঁচবি না। উয়া!
আজকাল আমি অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছি। এরকম চলতে থাকলে তো আমার আলুর ক্ষেত নষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি গিয়ে জল দিয়ে আসি। ওরে বাবা রে, আমার কোমর। কেউ ঠিকই বলেছে, চাষ করা খুব সহজ কাজ নয়। সব আলুর গাছে ভালো করে জল দিয়ে দিয়েছি। এইবার তো অপেক্ষা শুধু ভালো ভালো আলু ফলনের। তারপর আমি সবাইকে এই আলু খাইয়ে নিজের বশে করে ওদের মাধ্যমে পৃথিবীর সবথেকে সুন্দরী স্ত্রী হয়ে উঠব। আমি তো ফসলে জল ভালো করেই দিয়েছি, আলুতে যেন সেগুলো ভালোভাবেই যায়। আরে বাহ, আলুগুলো তো দারুণ ফলেছে, একদম সোনার মতো চকচক করছে। এইবার হব আমার উদ্দেশ্যে সফল। আলু নেবে? তাজা তাজা আলু, বড় বড় আলু, ছোট ছোট, সব রকমের আলু নিয়ে যাও। খুব কম দামে আলু নিয়ে যাও। এত রাতে আবার কে আলু বিক্রি করছে? আলু নিয়ে যাও, আলু। জঙ্গলে পাবে পুরনো ভাল্লুক, আর আমার কাছে পাবে তাজা আলু। আরে দিদি, তুমি এত রাতে আলু বিক্রি করছো? কি করব বৌদি, আমাদের ডাইনিদের মানে আমি বলছি আমাদের মতো গরিব যারা, তাদের তো রাতেই সময় হয়, তাই না? ও আচ্ছা, কত টাকা কিলো? 50 টাকায় 4 কিলো। কিন্তু আমার কাছে তো 50 টাকা নেই। যত আছে তাই দিয়ে দাও। দিয়ে তো দিতাম, কিন্তু আমার কথায় কিছু মনে করো না। তুমি আলু বেশি দামে বিক্রি করছো। কি বৌদি, তোমার বেশি মনে হচ্ছে? তাহলে 25 টাকা দিয়ে দাও, তুমি খুশি থাকো, ব্যাস। 25 নয়, পুরো 20 টাকা দেব। যদি দিতে চাও দাও, না হলে তুমি তোমার আলু নিয়ে চলে যাও। বলো কি বলছো? কি আর বলবো বৌদি, আমার তো তোমার ব্যবহার খুবই ভালো লাগছে। তুমি এক কাজ করো, তুমি 20 টাকায় 4 নয় 5 কিলো নিয়ে যাও। মনে হচ্ছে এই মেয়েটা খুব বোকা, নয়তো 200 টাকার আলু 20 টাকায় বিক্রি করছে। যাক, আমার কি, ওর মন বদলে যাওয়ার আগেই আমি আলুটা নিয়েই নিই। কি ভাবছোটা কি বৌদি, ওজন করে দিয়ে দিই? হ্যাঁ হ্যাঁ, ওজন করো, ওজন করো। এই নাও বৌদি, আলু নিয়ে যাও। আর এই নাও তোমার টাকা।
মোহন আজ আলুর তরকারি বানাতে বলেছে। তাড়াতাড়ি রান্না করে জামা কাপড়টা ধুয়ে নেব। হে ভগবান, বাড়িতে তো একটাই আলু আছে, এই একটা আলু দিয়ে কি করে রান্না করব? বাজার যেতে আসতে অনেক সময় লাগবে। আজ তো ও খুব রাগ করবে আমার ওপর। কি করব, কি করি? শালুকে জিজ্ঞেস করি, যদি ওর কাছে আলু থাকে তাহলে কাজ হয়ে যাবে। শালু, শালু, একবার শোনো তো। শালু, শালু, শালু। দরজা তো খোলা, তাহলে বাইরে আসছে না কেন? মনে হচ্ছে বাথরুমে আছে। আরেকবার ডাকি, শালু। ভেতরে গিয়ে দেখি বড়। আরে শালু, আমি কতক্ষণ ধরে ডাকছি, কিন্তু তুমি এত মন দিয়ে টিভি দেখছো যে আমার ডাকে সাড়াই দিলে না। সরি মালা, আমি শুনতে পাইনি গো। কি চাই তোমার? আরে মোহন আজকে আলুর তরকারি রান্না করতে বলেছিল। বাড়িতে আলু শেষ হয়ে গেছে। তোমার কাছে আলু আছে? শালুর কাছে সবসময় আলু থাকে। আমি একটু বেশি করেই আলুর তরকারি বানিয়েছিলাম। তুমি ওটাই নিয়ে যাও, তোমার সময়ও নষ্ট হবে না। আরে এটা তো খুব ভালো ব্যাপার। থ্যাংক ইউ শালু। শালুর আলুর জন্য নো থ্যাঙ্কস। তবে তরকারিটা নিয়ে যাওয়ার আগে একবার খেয়ে বলো কেমন হয়েছে। শালু, তরকারি তো খাবো, তবে একটা কথা বলো, তোমার চোখে কি হলো? কিচ্ছু নয়, আসলে জয় বাংলা হয়েছে। জয় বাংলা? জয় বাংলা এভাবে হয় নাকি? কেন, তোমার কখনো জয় বাংলা হয়েছে যে জানবে? না গো, আমার তো হয়নি, কিন্তু না হয়ে থাকলে চলো শালুর আলু টেস্ট করো আর বাড়ি গিয়ে তোমার স্বামীর সেবা করো। আচ্ছা আচ্ছা, টেস্ট করছি, এত চেঁচাস না। শালুর আলু ডাইনির ভালো সব এক, আমরা সবাই এক। মালা, খুব জোরে খিদে পেয়েছে, তাড়াতাড়ি একটু কিছু খেতে দাও আমাকে। আমি তো তোমাকে একটু আগেই রান্না করতে বললাম, রান্না করেছো? তোমার জন্য তো আমি চাঁদ তারা নিয়ে আসবো মোহন। আলুর তরকারি রান্না করা এমন কি ব্যাপার? এই নাও, এই নাও আলুর তরকারি। আরে আরে, রুটিও তো নিয়ে এসো, না হলে শুধু শুধু এটা কিভাবে খাবো? আজ তোমার প্রতিবেশী শালু এমন আলুর তরকারি বানিয়েছে যে এক চামচ খেলে আর কিচ্ছু খেতে হবে না। ওসব তো ঠিক আছে, কিন্তু তোমার এই চোখে কি হয়েছে? আমার চোখে জয় বাংলা হয়েছে। এরপর তুমি বলবে জয় বাংলা তো এরকম হয় না। তখন আমি জিজ্ঞেস করব যে তোমার জয় বাংলা হয়েছে, তুমি তখন আমায় উত্তর দেবে যে হয়নি। তখন আমি তোমায় বলবো যে তোমার যখন জয় বাংলা হয়নি, তাহলে তুমি কি করে জানবে যে জয় বাংলা কেমন হয়? তাহলে কেন এত কথা বলছো? আগে তরকারিটা খাও। আরে আরে, তোমার কি হয়েছে? কি গো, তোমারও তো জয় বাংলা হলো তাই না? তাহলে বলো, শালুর আলু ডাইনির ভালু সবাই এক, আমরা সবাই এক। এই তো দারুণ ব্যাপার। ধীরে ধীরে সবাই আমার বশে হয়ে যাবে। তাড়াতাড়ি যে কটা আলু বেঁচে আছে সেগুলোও বিক্রি করে ফেলি। আলু নিয়ে নাও, আলু ফ্রিতে, আলু নিয়ে নাও, সরকার থেকে আলু দেওয়া হচ্ছে, নিয়ে নাও। ফ্রি স্কিমের আলু নিয়ে নাও, আলু নিয়ে যাও, আলু। আমাকেও দাও, আমাকেও দাও, আমাকেও দাও।
আমাকেও দাও, আমাকেও দাও, একটু আমাকে দাও। আরে 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা লড়াই করো না। তোমরা তো 3 জন আছো, 3 জনই ভাগাভাগি করে আলু নিয়ে যাও, তাহলেই হলো। সরকার থেকে দেওয়া জিনিসের ওপর তো সবারই অধিকার, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। ওরা আলু খেলেই আমার কাজ শুরু। আমার আলু কাজে দিয়েছে, এখন থেকে তোমরা সবাই আমার দাস। এইবার আমি যা বলবো তোমাদের সেটাই করতে হবে। আমি এই পৃথিবীর সবথেকে সুন্দর রমণী হতে চাই। সেই জন্য আমাকে 100 জন পুরুষের রক্ত দিয়ে স্নান করতে হবে। তাহলে যাও, 100 জন তরুণ যুবককে ধরে নিয়ে এসো। যাও। বাঁচাও 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 বাঁচাও। দাঁড়া মূর্খ বাবা, তোর এত বড় সাহস, তুই আমার লোকেদের আটকাচ্ছিস। এর শাস্তি পাবি তুই। শাস্তি পাওয়ার জন্য তৈরি হয়ে যা। জয় মহাকাল। কি করলি তুই বাবা? ওদেরকে আমার সম্মোহন থেকে বাইরে বের করে তুই আমার উদ্দেশ্য ব্যর্থ করলি। আর আমার 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 শরীর পুড়ছে কেন? থামা এটাকে, থামা বলছি, থামা, বন্ধ কর। যতক্ষণ মহাকাল এই সাধু বাবার সাথে আছে, কোনো ডাইনি, পেতনি, ভূত, প্রেত কেউ আমার কিচ্ছু করতে পারবে না। জয় মহাকাল। জয় মহাকাল।